সেখানে লড়াই হচ্ছে 22 গজের হাড্ডাহাড্ডি লড়াই। নওশাদকে হারাতে বিজেপি তৃণমূল কি তাহলে সেটিং করলো? শওকত মোল্লাকে কোনো এক সময় ভাঙড়ের প্রার্থী হতে হবে, এটা শওকত মোল্লা স্বপ্নেও ভাবতে পারেনি। এবার কিন্তু দুটো আসন তৃণমূল সহজেই পরাজিত হতে পারে। এবারের বিধানসভায় আইএসএফ হয়তো আরো দু একটা আসন পেতে পারে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। 26-এর 22 গজের লড়াই শুরু হয়ে গিয়েছে। এক একজন নেতা নেত্রীরা এমন ছক্কা মারছে, পুরো একেবারে বাউন্ডারির বাইরে বার করে দিচ্ছে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। কখনো কটূক্তি, কখনো হুঙ্কার, কখনো হুমকি, তারই মধ্যে চলছে ভোট প্রচার। কিন্তু আমাদের নজর রাখতেই হবে, নজর রাখতেই হচ্ছে দক্ষিণ 24 পরগনার দিকে। সেখানে লড়াই হচ্ছে 22 গজের হাড্ডাহাড্ডি লড়াই। নওশাদ যদি ছক্কা মারে তাহলে শওকত কিন্তু পিছিয়ে থাকছে না। শওকতে পরপর দুটো ছক্কা মেরে দিচ্ছে। নওশাদ যদি একটা 4 মারে তাহলে অবশ্যই একটা শর্ট রান নিয়ে নিচ্ছে শওকত মোল্লা। দুটো বিধানসভা কেন্দ্র, ভাঙড় এবং অবশ্যই ক্যানিং পূর্ব। নওশাদকে হারাতে বিজেপি তৃণমূল কি তাহলে সেটিং করলো? ভাঙড়ে গেরুয়া প্রার্থীর বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে শওকত মোল্লা, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ছড়িয়ে পড়তেই বিজেপি তৃণমূল সেটিংয়ের অভিযোগ এমনটা তুলেছেন নওশাদ সিদ্দিকী এবং অবশ্যই সিপিআইএম। ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে সকাল সকাল হঠাৎই হাজির হলেন তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা। এমনকি বিজেপির প্রার্থীর মা শওকত মোল্লার মাথায় হাত দিয়ে আশীর্বাদও করলেন, জয় হো। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপি তৃণমূলের সেটিং মাখামাখির অভিযোগ ইতিমধ্যেই তুলেছে আইএসএফ সিপিএম। যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শওকত মোল্লা। রাজ্য বিধানসভা নির্বাচনে ভাগ্য পরীক্ষায় 2926 জন প্রার্থী। কোন দফায় কতজন হচ্ছে রাজ্য বিধানসভা নির্বাচনে ভাগ্য পরীক্ষায় তারা কতটা সফল হবেন? ভোটের মুখে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির নেতৃত্বে একে অপরকে তুলোধনা করতে ব্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। পাল্টা আক্রমণ চালাচ্ছে মমতা অভিষেকও। এই পরিস্থিতিতে এক অন্য চিত্র ধরা পড়ল অবশ্যই ভাঙড়ে। কারণ ভাঙড়ে চতুর্মুখী লড়াই, আর সেই চতুর্মুখী লড়াইতে বিজেপি যখন সরকার গড়ার ফন্দি আটছে, সেই বিজেপির বাড়িতেই শওকত। দুই প্রার্থীর মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা, এবং শুধু তাই নয়, রুদ্ধদ্বার বৈঠক। কিন্তু সেই বৈঠকে তাহলে সেটিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। তাহলে কি নওশাদ সিদ্দিকীকে হারাতে নতুন কৌশল নিল শওকত মোল্লা? কারণ বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের সাথে শওকত মোল্লার দীর্ঘদিনের পরিচয়। জয়ন্তর ভাই তৃণমূলের বুথ সভাপতি এবং দিদি পঞ্চায়েত প্রধান। জয়ন্ত এখনো পর্যন্ত বিজেপির হয়ে তেমন কোনো প্রচার করেনি, এমনকি মিডিয়ার সঙ্গেও সেইভাবে বিশেষ কিছু বলেনি, তৃণমূলের বিরুদ্ধে কোনো মন্তব্য রাখেনি। এই নিয়ে আগেই সরব হয়েছিল অন্য বিরোধী দলগুলো। কিন্তু এমন এক সকাল, যে সকালে বিজেপি তৃণমূল মুখোমুখি, অবশ্যই সেটা তো আলোচনায় আসতেই হবে, আলোচনায় আসতেই হবে। কারণ ক্যানিং পূর্বে শওকত মোল্লার গড়, সেখানে কে আছে? সেখানে আরাবুল ইসলাম। কিন্তু শওকত বলছে এরম কোনো বিজেপির সাথে কোনো
দহরম মহমের কোনো ব্যাপারই নেই। আমার মহিলা নেত্রীর বাড়িতে আমি যাব না, আমরা মরে যাব, তবুও বিজেপির সঙ্গে কোনো সেটিং করব না, এই সংস্কৃতি আমাদের নেই। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হুমায়ুন কবিরের সাথে বিজেপির সেটিং রয়েছে। তৃণমূল কোনোদিন বিজেপির সাথে সেটিং করবে না। সত্যি কি তাই? সত্যি তাই? শুধুই কি সম্পর্ক, নাকি রাজনৈতিক একটা ব্যালেন্সিং চলছে? কারণ ওখানে নওশাদ সিদ্দিকীকে পরাজিত করার জন্য 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে লাগাতার যতগুলো ভিডিও শওকত মোল্লার আমরা দেখেছি, সমস্ত ভিডিওতে শওকত মোল্লা বারবার বলেছেন, এবং শুধু তাই নয়, তাতে সুরে সুর দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই শওকত মোল্লা যে হুঙ্কার বারবার দিয়েছে, আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে, কখনো নওশাদ সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, কখনো নওশাদ সিদ্দিকীকে জেলে পাঠানো হয়েছে, কখনো নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মহিলা ঘটিত কেলেঙ্কারিও জড়িয়ে দিয়েছে। আবার নওশাদ সিদ্দিকী, যিনি কিনা কেন্দ্রীয় নিরাপত্তা পান, তাই সবে মিলে নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নওশাদ সিদ্দিকীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু আমরা বলবো 2021 সালের পর থেকে যতবার নওশাদ সিদ্দিকীর প্রসঙ্গ উত্থাপন হয়েছে শওকত মোল্লার মুখে, শওকত মোল্লা বলেছে, আমরা দেখিয়ে দেব নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঘাসফুল ফুটিয়ে। তাহলে যদি ভাঙড়ে ঘাসফুল ফোটাতে হয়, তাহলে পদ্ম ফুলের সাথে তো সেটিং করতেই হবে শওকত মোল্লা। শওকত মোল্লা নিজের ক্যানিং পূর্ব গড়, সেই গড় থেকে তাকে সরে আসতে হয়েছে, কারণ তিনি তো পেঁয়াজের খোসায় পা কেটে ফেলেছে। হ্যাঁ, পেঁয়াজের খোসায় পা কেটে ফেলেছে, কারণ তিনি যেভাবে জিগির তুলেছিলেন, সেই জিগিরে তাকে সেখানেই যে পড়তে হবে, সে কোনোদিন সেটা আশা করেনি। শওকত মোল্লাকে কোনো এক সময় ভাঙড়ের প্রার্থী হতে হবে, এটা শওকত মোল্লা স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু কিছু করার নেই, তিনি যে হুঙ্কার দিয়েছিলেন, তাতে তৃণমূল কংগ্রেস ভেবেছিলেন শওকত মোল্লা বুঝি এমন একজন ব্যক্তিত্ব, যিনি কিনা নওশাদ সিদ্দিকীকে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত করতে পারে। কিন্তু আদৌ কি তাই? পারবে শওকত মোল্লাকে হারিয়ে নওশাদ সিদ্দিকী ভাঙড় ধরে রাখতে? নাকি শওকত মোল্লা ভাঙড়ের নওশাদ সিদ্দিকীকে হারিয়ে সেখানে ঘাসফুল ফোটাতে সক্ষম হবে? তাহলে তো এখানে মিরাকেল হয়ে যাবে। কিন্তু রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এবার কিন্তু দুটো আসন তৃণমূল সহজেই পরাজিত হতে পারে। আমরা এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি, বিভিন্ন সময় বলেছি, ভাঙড় এবং অবশ্যই শওকত মোল্লার ক্যানিং পূর্ব, এই দুটো আসনই তৃণমূল এক প্রকার ওয়াক ওভার দিয়ে দিয়েছে। কারণ শওকত মোল্লার পক্ষে ভাঙড়ে জয়লাভ করা অত্যন্ত কঠিন লড়াই, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে সব দিক থেকে কঠিন লড়াই। কারণ ভাঙড়ে বারবার উত্তপ্ত হয়েছে, এবং সেই উত্তপ্তর মূলে শওকত মোল্লার নাম সবার আগে উঠে এসছে। আইএসএফের কর্মীদের মারধর করা, তাদেরকে বাড়ি ছাড়া করা, তাদেরকে জেল বন্দি করা, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা। সরকার ক্ষমতায় রয়েছে, প্রশাসন ক্ষমতায় রয়েছে, শওকত মোল্লা সেই দলের বিধায়ক, তাই তার কাছে যে তার অভিযোগটা পুলিশ যে গুরুত্ব সহকারে দেখে, কথা বলার অপেক্ষা রাখে না। তাই নওশাদ সিদ্দিকীর ভাঙড় এবং অবশ্যই ক্যানিং পূর্ব দুটো আসনেই এবার আইএসএফ জয়লাভ করছে। নিঃসন্দেহে বলা যেতে পারে আরাবুল ইসলাম দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী শুধু নয়, তিনি পঞ্চায়েতে দায়িত্বে ছিলেন, জেলার দায়িত্বে ছিলেন। সেই আরাবুল ইসলাম একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মোটর বাইকের পেছনে বসিয়ে নিয়ে সেই
বৈদিক ভিলেজে গিয়েছিল। সেই আরাবুল ইসলাম যে দক্ষিণ 24 পরগনা যে সময় সিপিএমের দাপট ছিল, সেই চাষার বেটা প্রয়াত সিপিএম বলবো না তৃণমূল কংগ্রেস বলবো, যদিও পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন, সেই রেজ্জাক মোল্লা। সেই রেজ্জাক মোল্লা তার যে দাপট, সেই দাপটের মধ্যেও আরাবুল ইসলাম সেখানে তৃণমূলটা করে এসেছিল। কিন্তু সেই আরাবুল ইসলাম যখন সাসপেন্ড হলো, দল তাকে ফিরিয়ে নিল না, তাই তিনি আইএসএফে যোগ করলেন, আইএসএফে যোগদান করলেন। আইএসএফে যোগদান করার পরেই যেখানে আইএসএফ ছিল 50% শক্তিশালী, আরাবুল ইসলাম যোগদান করায় আইএসএফ সেখানে 100% শক্তিশালী হয়ে গেল। তাই এবারে দুটি আসন, ক্যানিং পূর্ব এবং ভাঙড়, এই দুটি আসনেই জয় পাচ্ছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবারের বিধানসভায় আইএসএফ হয়তো আরও 2-1টা আসন পেতে পারে, আরও 2-1টা আসন পেতে পারে। তার কারণ কি জানেন? তার কারণ একটাই, এবার কিন্তু বামেরা তাদের ভোট কিন্তু বিজেপিতে দিচ্ছে না। বামেদের ভোট এবারে বিজেপিতে যাচ্ছে না, কারণ 2024 লোকসভা নির্বাচনে বামেদের পার্সেন্টেজ অফ ভোট অনেকটা উপর দিকে উঠেছে। 2026 বিধানসভা নির্বাচনে যেখানে মরণ বাচনের লড়াই, যেখানে অস্তিত্বর লড়াই, সেখানে বামেদের ভোট কিন্তু আর বিজেপিতে যাচ্ছে না। ফলে এইখান থেকে অনেকটা সুবিধা পেয়ে যেতে পারে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীদের দল। ভাঙড় এবং ক্যানিং পূর্ব দুটো আসন তো রয়েছে, আরও সংযুক্ত হতে পারে। আর অন্যদিকে আরও একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে নওশাদ সিদ্দিকীরা, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের সাথে বিজেপির একটা সেটিং সূত্র, যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে অনেক কিন্তু এ রাজ্যে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু বুঝে গিয়েছে আসলে হুমায়ুন কবির বি টিম হিসাবে কাজ করছিল ভারতীয় জনতা পার্টির হয়ে। তাই তাকে গা থেকে ঝেড়ে ফেলার জন্য অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন बंगाल में बाबरी मस्जिद नहीं होगा, नहीं होने देंगे। কিন্তু মানুষ তো অত বোকা নয়, মানুষ বুঝে গিয়েছে যে তলায় তলায় শুভেন্দু অধিকারীর মধ্যে দিয়ে অমিত শাহ পর্যন্ত পৌঁছে হয়তো গিয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু বিপদ যে কখন আসে কেউ জানে না। হুমায়ুন কবিরের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। তাই জনতা উন্নয়ন পার্টিকে যারা ভোট দেবে বলে মনস্থির করেছিলেন প্রাথমিকভাবে, তারা কিন্তু অনেকেই এবার আইএসএফের দিকে ঝুঁকতে শুরু করেছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। তাই দুটো বিধানসভা অবশ্যই তো আইএসএফের দখলে যাচ্ছে, কিন্তু তার সাথে আরও কিছু সংযোজন হলেও সেটা কিন্তু খুব একটা ভুল হচ্ছে না, হবে না। তাই আজকের দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পাশাপাশি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি যত দ্রুত আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন, তত আরও নতুন নতুন ভিডিও আপনিও যেমন দেখতে পারবেন, আপনার বন্ধুরাও দেখতে পারবেন।